পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। খাগড়াছড়ি রাঙামাটিতে আজও 144 ধারা, 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বলেন আসিফ নজরুল। ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দপ্তর। চার্টার্ড নয় জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন ডক্টর ইউনূস। সিরাজগঞ্জে বিএনপির স্মরণ সভায় নেতাকর্মীদের ভিড়, পাশের দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। ফিরিয়ে এনে বিচারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন, আর বিভিন্ন সংগঠনের অবরোধের ডাকে বন্ধ রয়েছে যান চলাচল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিতে শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার করে এসে রাঙামাটি বিজিবি সদর দপ্তরে নামেন অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি সেনা সদরের প্রান্তিক হলে উপস্থিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এর আগে সভাস্থলে এসে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা। 2 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হন উপদেষ্টারা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার, প্রশাসন এবং জনগণ এবং সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাঙামাটি শহরের সেই বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তিজন্য ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধ পরিবেশ বজায় রাখবে। 2 দিনের সংঘর্ষে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জনের মৃত্যু হয়েছে, 2 জেলায় আহত হন শতাধিক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, রাঙামাটি। পার্বত্য অঞ্চলে সহিংসতায় হতাহতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন সমতলের আদিবাসী ছাত্ররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, খাগড়াছড়ি সহ পার্বত্য এলাকার বিভিন্ন জেলাতে আদিবাসী সম্প্রদায়ের উপরে যে হামলা চলছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে, এবং সেখানে যে বিভিন্ন বাড়িঘরের উপরে যে হামলা চলছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ঠিক তারই প্রতিবাদে কিন্তু পার্বত্য এলাকায় যেমন প্রতিবাদ চলছে, একই সঙ্গে রাজধানী ঢাকাতেও এই টিএসসিতে কিন্তু প্রতিবাদ করছে। মূলত আজকের এই প্রতিবাদ সমাবেশটি আয়োজন করেছে সমতলের আদিবাসী ছাত্র, যুব এবং সাধারণ জনগণ।
জনগণ এই ব্যানারে প্রায় গত 2 ঘন্টা ধরেই তারা পাহাড়ের বিভিন্ন ছাত্র সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে তাদের মধ্য থেকে এবং আদিবাসীদের বিভিন্ন সংগঠন, যুব সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তারা কিন্তু এখানে সমবেত হয়েছে এবং এখানে তাদের নেতৃবৃন্দ যেমন একই সঙ্গে বক্তব্য রাখছে, একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে সংহতি জানিয়েছেন যাতে আদিবাসীদের উপরে যে হামলা চলছে, যে হত্যা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার প্রতিবাদেই তারা কথা বলছেন এবং খুব শিগগিরই যাতে এই সমস্যার সমাধান হয়। আমি যদি একটু জানিয়ে দেই যে এই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আদিবাসীদের উপরে হামলা, হত্যা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায় যেমন উচ্চকণ্ঠ জোরালো করেছেন, ঠিক একইভাবে সকালে কিন্তু যে উপদেষ্টারা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টা এই পাহাড়ি এলাকায় তারা কিন্তু গিয়েছিলেন এবং তাদের সেখানে কিন্তু তারা সেই বিভিন্ন সম্প্রদায়ের লোকের সঙ্গে এই আদিবাসীদের নেতৃবৃন্দের সঙ্গে তারা কিন্তু বৈঠক করেছেন এবং সেখানে বৈঠক করার পরে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পাহাড়ে কোনোভাবেই অশান্তি তৈরি করতে দেওয়া যাবে না। এখানে শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য যারা এই পরিবেশটি তৈরি করেছে, যারা এই অশান্ত পরিবেশ তৈরি করেছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় নিয়ে আসা হবে এবং শান্ত করার জন্য যেভাবেই হোক তারা সেই উদ্যোগটি নেবেন। এটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এলজিআর উপদেষ্টা জানিয়েছেন। মূলত এই সমাবেশটি এখন টিএসসিতে চলছে। আমরা এখান থেকেই তাদের প্রতিবাদ সমাবেশের সার্বিক তথ্যগুলো তুলে ধরলাম। এরপরে যদি আরও কোনো তথ্য থাকে সেটি আমরা জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, অল্প যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা একথা বলেন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, দেশ অশান্ত করার অপচেষ্টা চলছে, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আছে, পুনর্বাসন কার্যক্রমও চলমান, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। পাল্টা আক্রমণ করতে পারে ফ্যাসিবাদের দোসররা, তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিজিএস আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন মনে করার কারণ নেই, যদিও বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় কেমন হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত দেন রাজনৈতিক দলের নেতারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতার শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা এরকম ওপেনলি আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না
যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সবচেয়ে বড় দরকার যত তাড়াতাড়ি পারে একটা নির্বাচন, সেই নির্বাচনের তো আবার জন্য সংস্কার করতে হবে। যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। আর ফেসিবাদের দোসরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আলোচনায় ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন অংশীজনরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গায়েবী ও ঢালাও মামলা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয় নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দেশের দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ। অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে দরকার পৃথক সচিবালয়। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি। কর্মরত অন্যান্য বিচারকদের জন্য মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। উপদেষ্টা জানান চার্টার্ড নয় বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের,
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাগঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত 4 দেশীয় জোট কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ডেলাওয়ারে জোটের 4 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার কাছে রাষ্ট্র ও সরকার প্রধানেরা এতে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে কোয়াডে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত ঢাকার। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইংরেজি কোয়াড্রিল্যাটারাল, যার অর্থ চতুর্পক্ষীয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তায় 4 দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট বা স্ট্র্যাটেজিক গ্রুপ কোয়াড নামেই পরিচিত। এই জোটের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে। এই উপলক্ষে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কোয়াড সম্মেলন সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাইডেনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। সামিটের এজেন্ডা যে প্রকাশ করা হয়েছে, যে 10 দফা এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি, আমরা তাতে বাংলাদেশ প্রসঙ্গ নেই, কেমন? কিন্তু যেহেতু ভারত এই কোয়াডের একজন, ভারতের নিজস্ব আগ্রহ আছে বাংলাদেশ প্রশ্নে। যুক্তি ছিল যে ভারত মনে করে যে আমাদের যে কৌশলগত স্বার্থ তা বর্তমান মানে হাসিনা সরকার অনেক বেশি এফেক্টিভলি সার্ভ করে। এখন হাসিনা নেই এবং তার ফলে দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশ সরকার মনে করছে যে হাসিনা ভারতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে প্রোটেক্ট করছে কে? ভারত। ফলে অবভিয়াসলি সম্পর্কটা খুব আনকমফোর্টেবল। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্বে যোগ না দিয়ে সামিট অফ দ্য ফিউচার শীর্ষক একটি সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে একদিন আগেই ভারতে ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে মনে করছেন, জাতিসংঘের চেয়ে এই মুহূর্তে কোয়াডকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছে ভারত। এখানে আমরা আলোচিত হই বা না হই, এটি আমাদের অঞ্চল নিয়ে বৈঠক হচ্ছে। চীনকে নিয়ে, চীন আমাদের বড় পার্টনার, তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের সাথে চীনের সম্পর্ক নানাভাবে এই কোয়াডের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত। ফলে অবভিয়াসলি আমরা নজর রাখবো। আগামী বছর 2025 সালে কোয়াডের 5ম শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ত্যাগের একদিন পর এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফলে নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে দেখা সাক্ষাৎ কিংবা বহুল প্রত্যাশিত বৈঠকটি হচ্ছে না। এদিকে কোয়াডে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠবে জানার পর জাতিসংঘের বাইরে এই শীর্ষ সম্মেলনটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন। সুনামগঞ্জের বাংলা বাজার সীমান্তে বিজিবির অভিযানে 885 কেজি মাছ জব্দ। ভারতে বসে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। ফিরিয়ে এনে গণহত্যার বিচার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাশের দেশে বসে বিভিন্ন কথা বলে দেশে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। একজন রাজনীতিবিদ হিসেবে পালিয়ে না থেকে তার উচিত হবে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো খুব
কমফোর্টেবল না, বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে ফখরুল বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতিও সুস্থ হবে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলার আহ্বান জানান তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেসব বিষয়ের সমাধান সংসদ সংশ্লিষ্ট সেগুলো জনভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সংসদের হাতে ছেড়ে দিতে হবে। সরকারকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব, তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী কারো উপর প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। রাজনীতি নিষিদ্ধ সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে অনেক আগে থেকে আসলে কথা হচ্ছিল, বিশেষ করে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাম্পাসে যে লেজুরভিত্তিক রাজনীতি, গণরমের সংস্কৃতির যে রাজনীতি, সেই সব রাজনীতি নিয়ে কিন্তু অনেক আগে থেকে কথা হচ্ছিল এবং শিক্ষার্থীদের অনেকেই সেই রাজনীতি নিষিদ্ধ চাচ্ছিলেন। তো এরই মধ্যে সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে এক ধরনের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসগুলোতে। এবং এরই পরিস্থিতিতে আমরা সম্প্রতি গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে একটি প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র রাজনীতি। এবং তারই পরিপ্রেক্ষিতে শোনা গেল যে আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসে যে বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ থাকবে, এমন একটি নির্দেশনার কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। এবং এই নিয়েই কিন্তু আসলে আলোচনা চলছে। তার পরিপ্রেক্ষিতে যেহেতু আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে এবং এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র সংগঠনগুলো যারা নেতারা আছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আজকে দ্বিতীয় দফায় বৈঠক দুই দফায় বৈঠক হয়েছে। প্রথম দফায় সকালে এবং বিকেলে দ্বিতীয় দফা বৈঠক চলে। এবং সেই বৈঠকে মূলত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা বলেছেন যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং এটি সংস্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা বন্ধ করার কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে ছাত্রলীগ সহ ক্ষমতাসীন, বিশেষ করে স্বৈরাচারের যারা সার্ভ করেছে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে এই সংগঠনগুলো। একই সঙ্গে তারা ডাকসু নির্বাচনেরও দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। আইন দিয়ে নয়, পাহাড়ে সংকট উত্তরণের সংলাপ প্রয়োজন বলে মনে করেন কবি ও গবেষক ফরাদ বাজার। দুপুরে ইআরএফ মিলনায়তনে বাংলাদেশের ছাত্র বিপ্লব 2027 থেকে 2024 শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা সভায় তিনি বলেন, পাহাড়ে অশান্ত পরিবেশ সৃষ্টিতে বিদেশের ইন্ধন আছে। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অভিপ্রায় ধারণ করতে না পারলে তাদেরকে নতুন দল করার পক্ষে মত দেন তারা। আলোচনা সভায় বিভিন্ন সময় শিক্ষার্থী আন্দোলনের নেতারা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হওয়া উচিত সমতার ভিত্তিতে বন্ধুত্বা।
সংবিধান সংশোধন, শিক্ষা কাঠামোর পরিবর্তন, দলদাস ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের টাকা বানানো ও পাচারের মাধ্যমে বলে মন্তব্য করেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অনড় সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ শাহবাগে অবস্থান নিয়ে মার্চ ফর 35 কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। মহাসমাবেশের ২ সপ্তাহ পর আবারও শাহবাগে অবস্থান সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের। দাবি আদায়ে মার্চ ফর 35 কর্মসূচি পালন করেন তারা। শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা বলেন, সরকারি চাকরিতে বয়সসীমা ৩০ থাকায় দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। 15 বছর, 16 বছর, 12 বছর পরে এসে আমরা কি এখনো 35 ডিজিটে থাকবো? আমরা তো উন্মুক্তর দিকে যাব। প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার 30 বাস্তবায়ন করার জন্য অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতেই হবে। সমাবেশ স্থল থেকে বাংলা মোটর ঘুরে শাহবাগ এসে মার্চ ফর 35 কর্মসূচি শেষ করার ঘোষণা দেয় 35 প্রত্যাশীরা। মিছিল নিয়ে বের হতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় সড়কে বসে যান আন্দোলনকারীরা। 12 বছর পর্যন্ত রাজপথে থেকেছি, আমরা রাজপথে, আমরা দ্রুত সমাধান চাই। আমরা যদি এভাবে বারবার প্রতারিত হই তাহলে তো কিভাবে কি 12 বছরের আন্দোলন, এই 12 বছরের আন্দোলন এভাবে তো বৃথা যেতে দিব না আমরা। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়ে দেন 35 প্রত্যাশীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় শয্যা সংকট যেন না হয় সেজন্য বিশেষায়িত কর্নার চালু করেছে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্তদের এখন থেকে এই সেলে রাখা হবে। সার্বক্ষণিক সেবা দিতে থাকছে বিশেষ মেডিকেল টিম। 1 বছর বয়সী শিশু আদিল সাধারণ জ্বর মনে করে বাসাতেই রেখেছিল বাবা মা। বুধবার পর্যন্ত জ্বরের মাত্রা না কমায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর ডেঙ্গু শনাক্ত হয় আদিলের। ভর্তি করা হয় হাসপাতালে। আদিলের মতো একই অবস্থা মাত্র 2.5 বছর বয়সী আরেক শিশু নিকিতার। আজকে 6 দিন আগে ধরুন জ্বর হচ্ছে, এত জ্বর মানে বলার বাইরে, একদম তাকাইতে পারতেছে না, আর বমি। ডাক্তার ওরে আগেতে মাথার ইসিসি, তারপর রক্ত টেস্ট এটি করাইছি, তারপরে এই রক্ত টেস্ট দিছে, ডেঙ্গু টেস্ট, তারপর বুকের এক্সরে, নিউমোনিয়া আছে, তারপর পরের দিন সকালবেলা ধরা পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ভয়াবহতা বাড়ায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট চালু করেছে বিশেষায়িত ডেঙ্গু কর্নার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের এখন থেকে এই সেলে রাখা হবে। সার্বক্ষণিক সেবা দিতে থাকছে বিশেষ মেডিকেল টিম। অপারেশন করতে যাবে সেই বাচ্চাটাও যদি জ্বর হয়, আমরা চেষ্টা করি তার ডেঙ্গু না এই টেস্টটা করার জন্য। আলাদা করে একটা টিম অন্তর্বর্তীকালীন একটা যতদিন ডেঙ্গু এই এপিডেমিকটা থাকবে, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, এই টিমের আন্ডারে আমাদের এটা সার্বক্ষণিক আমাদের সেবা চালু থাকবে এবং এখানে আমাদের ফ্রি বেডের ব্যবস্থা আছে। ডেঙ্গু রোগীর সংখ্যা জানার জন্য হাসপাতালেই থাকছে ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা। প্রতিদিনই আক্রান্তের তথ্য জানা যাবে এখানে। অক্সিজেন লাইন লাগিয়ে, ইলেকট্রিক্যাল লাইন লাগিয়ে এবং বেডগুলো আবার রিঅর্গানাইজ করে আমরা অতি দ্রুততায় 48 ঘন্টার মধ্যে আমরা ডেঙ্গু সেলকে আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা অলরেডি একটা রোস্টারও করে ফেলেছি যারা প্রতিদিন ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করবে। আমরা একটা ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা করেছি এবার, যেটা ডেঙ্গু সেলের ঠিক বাইরেই থাকবে এবং সেই ডিজিটাল ড্যাশবোর্ডে পেশেন্টের সমস্ত ডেমোগ্রাফিক যত ইনফরমেশন আছে, তার সাথে কোন পেশেন্ট খারাপ হচ্ছে, কোন পেশেন্ট আইসিইউতে যাচ্ছে, কোন পেশেন্ট ছুটি হচ্ছে, কতটা পেশেন্ট ভর্তি আছে, সমস্ত ইনফরমেশন আমাদের এই ড্যাশবোর্ডে থাকবে। প্রাথমিকভাবে 16টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে ডেঙ্গু সেলের। প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করতে কিছু শর্ত দেওয়া হয়েছে। যারা রপ্তানি করতে চান 24 সেপ্টেম্বর দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
তবে যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতে পাচারের সময় সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। জেলার দোয়ারা বাজারে বাংলাবাজার সীমান্তের কাছে বিভিন্ন বাক্সে ভরে ইলিশ পাচারের চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বাক্সগুলো জব্দ করে বিজিবি। এ সময় পালিয়ে যায় চোরাকারবারীরা। স্থানীয়রা জানান, দোয়ারা বাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ সহ নানা পণ্যের চালান নিয়মিতভাবে ভারতে যাচ্ছে। তবে অভিযানের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিনিয়ত তারা ধরতেছে মাছ, কিন্তু ধরতেছে, শুনতেছি, দেখতেছি, কিন্তু মাছ যে পরে যে কোথায় যায় এগুলো আমরা দেখতেছি না। তারাই ধরে মাল, তারাই অকশন করে, কিন্তু অকশন না করে তারা বিজিবি এই মালটা যদি খোলা বাজারে লিলাম ডাইকে তারা যদি এইভাবে 500 টাকা কেজি দিত, 600 টাকা কেজি দিত, আমাদের এলাকার মানুষ ইলিশ মাছ খাইতো। বাজারে গেলে দেখা যায় 2000 টাকা কেজি ইলিশ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে দিয়ে ইলিশ চলে যাচ্ছে, কিন্তু আমরা বাজারে কিনতে পারতেছি না। এটার জন্য সমাধান চাই, যেন দেশীয় মানুষগুলো ইলিশটা পায়, অন্তত পক্ষে আমরা ইলিশ মাছটা যেন আমরা খেতে পারি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আজও 144 ধারা, 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আসিফ নজরুল। এবং ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দপ্তর। চার্টার্ড নয় জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন ডক্টর ইউনূস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।